প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম শুনছেন আপনারা। অনুষ্ঠানে আমি আছি মাহবুবুল আলম মিলন, আর অতিথি আছেন আজকে অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ মিলন ভাই, ধন্যবাদ আমরা লতিফ ভাই সিল টিভিতে রেগুলার করে যাচ্ছেন এবং আপনার বিশ্লেষণ খুব সুন্দর লাগে, বিশেষ করে আমি খুব মুগ্ধ। আশা করি দর্শক মুগ্ধ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, প্রতিদিনের আজকেও সিল টিভিতে আমাদের তিনটি পত্রিকা আসছে আমাদের স্টুডিওতে। জাতীয় পত্রিকা কালের কণ্ঠ, স্থানীয় পত্রিকা সিলেটের স্থানীয় দৈনিক, উত্তর পূর্ব এবং সিলেট বাণী, তিনটি পত্রিকায় আমি শিরোনাম পড়বো। অতিথির কাছে আমরা চমৎকার বিশ্লেষণ শুনবো ইনশাল্লাহ। হাতে নিচ্ছে জাতীয় পত্রিকা। পড়ার আগেই আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ সোমবার 18 মে 2026, 4 জ্যৈষ্ঠ 1433, 29 চিলকত 1447। অনুষ্ঠানটি আজকে যা সৌজন্য হচ্ছে সেটা হচ্ছে পিয়ান এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস, সিলেটের গোয়েনঘাটির একটি প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা রোটারিয়ান এবং সাংবাদিক এম এ রহিম। রহিম ভাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য। এই প্রতিষ্ঠানটি কৃষি, খামার সহ কৃষিজাত এবং মৎস্য ইত্যাদি নিয়ে বেকারত্ব দূর করছে এবং নিজেও প্রতিষ্ঠিত হচ্ছে। এই প্রতিষ্ঠানের উত্তর আমরা উন্নতি কামনা করছি। পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। পত্রিকার পড়া শুরু করছি। কালের কণ্ঠ প্রথমে জাতীয় পত্রিকা। হত্যা মামলায় বিক্ষত সাংবাদিকতা, চতুর্থ স্তম্ভে পরিকল্পিত আঘাত, 49 মামলায় 222 জন সাংবাদিক। ডক্টর ইউনূস আমলে সাংবাদিক নিগ্রহ একটা প্রতিবেদন তারা করেছে। এখানে ছোট ছোট কিছু চিত্র তুলে ধরা হয়েছে। 18 মাসে 814 জন সাংবাদিক বিভিন্ন ধরনের নির্যাতনের মামলা, হয়রানির শিকার। হত্যার শিকার 6 সাংবাদিক। হত্যা চেষ্টা মামলায় আসামি 12 জন, হত্যা মামলায় আসামি 174 জন, হামলার শিকার 585 জন, নাশকতা মামলার শিকার 37 জন। একটা চমৎকার প্রতিবেদন করেছে 222 জন, একটি দৃষ্টি প্রতিবেদন। এটার উপরে আরো অন্যান্য খবর আছে। একটি গণতন্ত্র পরায়ণ আইন তৈরিতে আমরা সম্মত হয়েছি, নুরুল কবির, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট। অন্য আরেকজন সাংবাদিক বলেছেন, না সরি, মন্ত্রীর বক্তব্য, জহিরুদ্দিন স্বপন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রীর বক্তব্য। আরো খবর, অন্যান্য অভিমত। এই খবরকে কেন্দ্র করে কলম বন্ধের কৌশল হিসাবে হত্যা মামলা, মঞ্জুরুল মোর্শেদ, সাংবাদিক মঞ্জিল মোর্শেদ, সাংবাদিক মুজাহিদ ইসলাম শাহিন, সাইদুর রহমান। অযৌক্তিকভাবে বহু সাংবাদিককে মামলায় জড়ানো হয়েছে। ডক্টর ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি। এই হত্যা মামলায় সাংবাদিকদের যে 222 জনকে আসামি করা হচ্ছে, তার প্রকৃতিতে বিভিন্ন জনের অভিমত এখানে দেওয়া হয়েছে। আপনার অভিমত তার সাথে যোগ হয়েছে। অন্যান্য খবর আরো, করোনার প্রকল্পে আইসিইউ হয়নি, ঝরছে শিশুপ্রাণ, হামে আরো 6 শিশুর মৃত্যু। হামের মৃত্যু কিন্তু একটা মৃত্যুর সারি পড়ে গেছে, থামছে না এটা। অন্যান্য খবর, ডক্টর ইউনূসের সব উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট। 7 হাসপাতাল ঘুরেও বাঁচানো যায়নি সাদিককে, হাসপাতালে সিটের সমস্যার কারণে কিন্তু এই ধরনের ঘটনা। আরো খবর, সরকারকে জামাতের আমির, মোটর সাইকেলে কর আরোপের পরিকল্পনা থেকে সরে আসুন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, মামলায় অভিযুক্ত 282 সাংবাদিকদের তালিকা দিল সম্পাদক পরিষদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। এই ছিল মোটামুটি কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠা। অনেক ধরনের খবর আছে, তবে মূল খবরটা কিন্তু এই সাংবাদিকদের হত্যা মামলায় 222 জন সাংবাদিক যে তারা প্রশ্নবোধক নিয়ে কিন্তু কথা, অভিমত আসছে, এটা নিয়ে আলোচনা করবেন। পরের পৃষ্ঠাটা পড়ে নিচ্ছি। ফারাক্কার প্রভাবে মরে যাচ্ছে 40 নদী, ফারাক্কা বাঁধের 50 বছরের পরে প্রতিবেদন। ছিল 72টি খাল, 30 বছরে বিলীন 15টি। চট্টগ্রাম মহানগরী জলাবদ্ধতা নিরসনে 4 প্রকল্পে 14,000 কোটি টাকা ব্যয়, কিন্তু খাল উদ্ধারে নেই কোনো উদ্যোগ। 3 লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট আজ এনইসিতে উঠেছে। সারের নাম বাহুবলী। বিভিন্ন ধরনের সার ঈদের সময় আসে, এক একজনের এক একটা নাম থাকে। এবার আমাদের আন্তর্জাতিকভাবে দুটা, আমাদের নেতানিয়াহু আর হচ্ছে ট্রাম্পের অবিকল ইয়ে দিয়ে কিন্তু সারের নাম আসছে না নতুন। গেমিং, অ্যানিমেশন, ডিজিটাল কন্টেন্টে
কন্টেন্টে 5 লাখ কর্মসংস্থান আসছে বাজেটে ঘোষণা। জাকার্তায় রোবোটিক্স ও এআই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশ ছেলেরা কিন্তু এআই ও কিন্তু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হচ্ছে। শুভ কাজে সবার পাশে বগুড়ায় 20 নারীকে সেলাই মেশিন, বসুন্ধরা শুভ সংঘ। ভিসি ইস্যুতে ডুয়েট রণক্ষেত্র, পুলিশ সহ আহত 20, উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ। বরিশালে বিশ্ববিদ্যালয়ে 2 বছরে 3 ভিসি মবের শিকার। এই যেন একটা চিরাচরিত একটা নিয়ম এসে গেছে। এই ইয়ার পরে, আগস্টের পরে এই ধরনের ঘটনাটা একটু বেশি হচ্ছে। থামানো দরকার বলে আমি মনে করছি। আসছি আপনার কাছে সাংবাদিকদের প্রথম খবরটাই নিয়ে। হত্যা মামলায় বিক্ষত সাংবাদিক 22 জনের, বিভিন্ন জনের মতের সাথে আপনার মত। ধন্যবাদ মিলন ভাই। আসলে ব্যাপারটা হচ্ছে, সাংবাদিকরা তো চতুর্থ স্তম্ভ, একটা দেশের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিকরাই যে কোনো ইস্যুকে পরিষ্কার করে জনগণের সামনে তুলে নিয়ে আসে এবং সরকারের সামনে তুলে নিয়ে আসে। সরকার যদি দেশপ্রেমিক হয় তাহলে সরকার ভিন্ন মত সব শুনে সিদ্ধান্ত গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কালকে আমি শুনলাম ওই যে পশ্চিমবঙ্গের বিধানসভার, হ্যাঁ, এখানে আমরা এই শুভেন্দুকে যেভাবে চিহ্নিত করেছিলাম, বিধানসভার ভাষণে কিন্তু তাকে সেভাবে পাওয়া যায়নি। সে বলেছে যে বিরোধী দল কম হলেও 50% আলোচনায় অংশগ্রহণ করবেন, সরকারি দল 50% আলোচনায় অংশগ্রহণ করবেন এবং সিদ্ধান্ত নেওয়া হবে স্পিকার সিদ্ধান্ত। গণতান্ত্রিক প্রক্রিয়া এটা চমৎকার একটা বিষয়। তো বিষয়টা হচ্ছে যে সিদ্ধান্তটা এভাবে হওয়া উচিত। এবং দেখেন, এটা এখানে একটা বিষয় হচ্ছে, এর পিছনে ডার্ক সাইডটা হচ্ছে সাংবাদিকরা বিভিন্নভাবে লিঙ্ক থাকে বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থার সাথে, বিভিন্ন প্রতিবেশী দেশের সাথে, বিভিন্ন শত্রু দেশের সাথে লিঙ্ক থাকে। এটা শুধু বাংলাদেশ না, আমরা কেজিবি সিআই এর দ্বন্দ্ব যখন ছিল তখনও দেখা গেছে সিআই এর শীর্ষ নেতারা কেজিবির হয়ে কাজ করছে। হ্যাঁ, এরকম পাওয়া গেছে, হ্যাঁ, ধরা গেছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদের বিরুদ্ধে। তো বিষয়টা হচ্ছে অনেক দেশেই উন্নতির জন্য তারা সাংবাদিকতার উপর এক ধরনের ছিল যে এই যে হংকং এর উন্নতি হোক, সিঙ্গাপুরের উন্নতি হোক, এখানে তারা দেশের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিলে, কোনো সাংবাদিক যদি দেশের বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিত। এমনিতে ওপেন ছিল, কথাবার্তা আসতো এবং ওপেন সোসাইটি অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারে, এটা স্বাভাবিক। এটা আইনের ক্ষেত্রেও কিন্তু আইন যারা করে। এখন আমরা একটা ভালো সাংবাদিকতা দেখে আসছি সাগরণী হত্যাকাণ্ডের আগ পর্যন্ত। দেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ ছিল এবং চমৎকার ভাবে রিফ্লেক্ট করেছে সমাজের সবকিছু। যদিও রেজাল্ট এখন আমাদের সাগরণী হত্যাকাণ্ডের পরে দেখা গেল যে সাংবাদিকরা কেনা বেচার পাত্র হয়ে গেল। যে সাংবাদিক নেতা সাগরণী হত্যার জন্য বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, তিনি পরে যন্ত্রমন্ত্র করে গিয়ে বললেন, হাল পাল্টে ফেললেন যে সরকারি কথা না মানা হবে অন্যায় কাজ। ভুল পাল্টে গেলেন, সরকারের মুখপাত্র হয়ে গেলেন, সরকারের উপদেষ্টা হয়ে গেলেন, এরকম হয়ে গেল। এরপর থেকে সাংবাদিকতার মানটা একবারে নিম্নমুখী হওয়া শুরু হয়েছে, এখন সেই দ্বারা আছে। এখন এই অবস্থায় আসলে দরকার হচ্ছে সাংবাদিকদের জন্য একটা মোটিভেশন প্রোগ্রাম। এই মোটিভেশন প্রোগ্রামটা এমন হয়, যেমন চীনে দেখেন, চীনে মাও সেতুংয়ের অত্যাচারের পরে, এক ধরনের নির্যাতনমূলক আইনের পরে মানুষ যখন অনাহারে অর্ধাহারে মারা যাচ্ছিল, হংকংয়ে পালিয়ে যাচ্ছিল, সাগরে মৃত্যুবরণ করছিল, তখন ডেং জিয়াওপিং এসে যে কাজটা করলেন, উনি জাপানে গেলেন, জাপানের ভিডিও চিত্রগুলো নিয়ে আসলেন, নিয়ে এসে জনগণকে উদ্বুদ্ধ করলেন যে এই সোসাইটি গুলো এত উন্নত হয়েছে। হ্যাঁ, মানুষ তখন ওই কমিউনিজমের মোহ ছেড়ে ক্যাপিটালিজমের দিকে ধাবিত হলো। এখন ভালো জিনিসের জন্য মোটিভেট করা দরকার। এই মোটিভেশনটা যদি সাংবাদিকদের করা যায়, যে দেশপ্রেমটা হচ্ছে আগে, সবার আগে দেশ, এই মোটিভেশনটা যদি করা যায়, সাংবাদিকরা এই লাইন থেকে সরে আসবেন। দ্বিতীয় কথা হচ্ছে, সাংবাদিকরা কেন আমার হয়ে কথা বলে না, এজন্যই নিগ্রহ শুরু হয়, সাংবাদিক নিগ্রহ শুরু হয়। এবং এই বিষয়টা এখানে দেখেন, এখানেই একটা প্রমাণ আছে। এই আমরা সবাই জানি, সারা দেশের মানুষ জানে, ইউনূস সরকারের যত বদনামি হোক, স্বৈরাচারের পতনের পরে মানুষ কথা বলতে পেরেছে। কিন্তু এখানে ইউনূস সরকারের আমলে সাংবাদিক নিগ্রহ এক নামে রিপোর্টিং করা হয়েছে, অথচ এর আগে যে ঘটনাগুলো ঘটেছে, সাংবাদিকদের উপর যে ধরনের নিগ্রহ চলে আসছে, তার কোনো রিপোর্ট হয় নাই। রিপোর্টটা শুরু হয়েছে ইউনূস সরকারের আমল থেকে। এইটি হচ্ছে ইয়েলো জার্নালিজম। এই ইয়েলো জার্নালিজম থেকে সবাইকে সরে আসা দরকার এবং দেশের জন্য, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাংবাদিকতা করা দরকার। এটা যদি করা হয় তাহলে অবশ্যই সেটা
বেনিফিট আসবে। এখন প্রবলেম হচ্ছে এই ধারা থেকে আপনাকে নিয়ে আসতে হবে মোটিভেশন প্রোগ্রামের মাধ্যমে। মোটিভেশন ছাড়া আপনার এই ধারা থেকে ফিরিয়ে আনা যাবে না। এবং সবার আগে দরকার সাগররুনি হত্যাকাণ্ড সহ যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলার প্রপার বিচার হওয়া। এই বিচার হওয়াটা এখন সময়ের দাবি। এই বিচার হওয়ার পরে দেখা যাবে আলটিমেটলি সাংবাদিকরা তাদের রুলে চলে আসছে। না হলে ধন্যবাদ। এই দ্বারা চলবে, এই দ্বারাই চলবে। এখানে ওই কলম বন্ধের কৌশল হিসাবে এইগুলা চমৎকার একটা ছবি দিচ্ছে, পুরনো শিকল দিয়ে কলম বন্ধ করে রাখার একটা ছবি দেওয়া হয়েছে। শেষ পৃষ্ঠার একটু যে খবরের ব্যাপারে, এই যে ফারাক্কার প্রভাবে মরে যাচ্ছে 40 নদী এবং 72টি খাল, সেখানে 30 বছরে বিলীন 15টি খাল পুনর্খননের ব্যবস্থা অবশ্য অলরেডি শুরু হয়েছে, কিন্তু ফারাক্কার প্রভাবে এই যে একটা প্রতিবেদন আসছে 40টি নদী মরে যাচ্ছে। না, এটা বিষয়টা হচ্ছে আসলে নেতৃত্বটা হচ্ছে বড় জিনিস মিলন ভাই। নেতৃত্ব যদি বলিষ্ঠ হয়, আপনি ইব্রাহিম কাউনের কথা ধরেন, ওই যে আফ্রিকার একটা দেশের নেতৃত্ব দিচ্ছে, হ্যাঁ, সে কিন্তু নেতৃত্ব দিয়ে 3 বছরের মধ্যে তাদের অবস্থাকে চেঞ্জ করে ফেলছে। এই বিষয়টা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্যাপার। এবং জিয়াউর রহমানের আমলে একটা সিদ্ধান্ত হয়েছিল, হ্যাঁ, একটা চুক্তি করতে বাধ্য হয়েছিল ইন্ডিয়া, এবং মানে প্রপার হিস্সাও দিয়েছিল কয়েক বছর। কিন্তু এরপরে আমাদের নেতৃত্ব যেটা, এটা দোষ তো আর ইন্ডিয়াকে দিয়ে লাভ নাই। আমাদের নেতৃত্ব সেটা পারে নাই, আদায় করতে পারে নাই। এখন ইন্টারন্যাশনাল ফোরাম আছে, বিভিন্ন ফোরাম আছে, দ্বিপাক্ষিক আলোচনা আছে, সব আলোচনা যদি আপনি বোল্ড না হতে পারেন, এখন আমাদের নেতৃত্ব দেখেন, আমাদের নেতৃত্ব আসলে সেরকম ডিজার্ভ করে না। যে এই যে ইন্ডিয়ার কাছ থেকে আদায় করে নেওয়া, সেটা ডিজার্ভ করে না। আজকে ট্রাম্প কেন চীন সফর করলেন? ট্রাম্প চীন সফর করলেন, তাইওয়ান নামে একটা ট্রাম্প কার্ড আছে তার হাতে। এই ট্রাম্প কার্ড দিয়ে চাইলেন ইরানের বিপক্ষে চীনকে দিয়ে যেতে। এই বিষয়গুলো হচ্ছে নেতৃত্বের কোয়ালিটির উপর নির্ভর করে। নেতৃত্ব যদি বলিষ্ঠ হয় তাহলে ফারাক্কার সমস্যা থাকবে না। কারণ ফারাক্কার সমস্যা সারা দুনিয়ার সামনে একটা উদ্বুদ্ধ। এখানে 72টা খাল ছিল, হয়েছে বিলীন হয়ে 15টা খালি চলে আসছে 30 বছরে। এইটা তো সারা দুনিয়ার সামনে উন্মুক্ত, সারা দুনিয়া দেখছে। আপনি এটাকে তুলতে পারছেন না, ফোরাম গুলাতে তুলতে পারছেন না, আপনি দ্বিপাক্ষিক আলোচনায় বলতে পারছেন না, আপনি ইন্টারন্যাশনাল আলোচনায় যেতে পারছেন না, ইন্টারন্যাশনাল ফোরামে যেতে পারছেন না। এই দোষটা তো ইন্ডিয়াকে দিয়ে লাভ নাই। ইন্ডিয়া তার দেশের স্বার্থে যা করার করবে, এখানে আমাদের কি ক্ষতি হলো না হলো এটা বিষয় না। সে চিন্তা করবে তার দেশের লাভ, এটা স্বাভাবিক। আর কিন্তু আমাদের যে একটা মিনিট পর্যন্ত আপনি খাল হয়তো মরে যাচ্ছে, নদী ফারাক্কা নিয়ে অনেক দিনের সমস্যা আছে, নতুন করে ট্রাম্প যেভাবে আমাদের দিকে বাংলাদেশের প্রতি ওইটা নিয়ে পরে এই জিনিসটা নিয়েও কিন্তু ওইটা নিয়ে পরে কথা বলি। হ্যাঁ, ওইটা নিয়েও কথা বলা যায়, অনেক কিছু আছে। তো এই বিষয়টা হচ্ছে লিডারশিপ যদি স্ট্রং হয় তাহলে এইসব সমস্যা থাকবে না। এবং এইগুলা আসলে খাল খনন করে লাভ হবে না। এখন খাল 72টা খাল ছিল, 15টা হয়ে গেছে। ফারাক্কায় পানি নাই, খাল থাকবে কেমনে? পানি না থাকলে তো খাল থাকে না, বৃষ্টির পানিতে হ্যাঁ, খাল হবে না তো, হ্যাঁ, হবে না। আরেকটা ইস্যু দেখেন, বিসি ইস্যুতে ডুয়েট রণক্ষেত্র পুলিশ সহ আহত 20। হ্যাঁ মিলন ভাই, আপনি খেয়াল করে দেখেন, এরশাদ পিরিয়ড পর্যন্ত এইরকম ইস্যুতে কখনো ছাত্র আন্দোলন করে নাই। কারণ বিসি তখন নিয়োগ হতো একটা প্যানেল থেকে, এই প্যানেলটা সিন্ডিকেট নির্ধারণ করতো। এই প্যানেল থেকে যে মানে সবচেয়ে বেশি হাইয়েস্ট প্রায়োরিটি পেত সেই বিসি হতো, 3 জনের একটা প্যানেল করা হতো। এখন বিসি নিয়োগটা কিভাবে হচ্ছে? এখন বিসি নিয়োগটা 91 পর থেকে পলিটিক্যালি চলে আসছে। নেতারা যাকে ইচ্ছা তাকে বিসি নিয়োগ করছে, এবং আলটিমেটলি শিক্ষা ব্যবস্থা দেখেন কোথায় চলে গেছে। আজকে প্রাচ্যের অক্সফোর্ড আজকে কোথায়? হ্যাঁ, আজকে আমাদের দেশের ছাত্ররা ভারতে গিয়ে পড়াশোনা করতে, পাকিস্তানে যেতে চাচ্ছে, মালয়েশিয়া অহরহ যাচ্ছে। এই বুস্টার তো ওদেরকে দিয়ে লাভ নাই। হ্যাঁ, এই যে বিসি নিয়োগ হচ্ছে, এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, পলিটিক্যাল কারণে বিসি নিয়োগ হচ্ছে। আজকে আওয়ামী লীগ বিসি, বিএনপি বিসি, এইগুলা ইস্যু গুলা চলে আসছে, এবং এই ইস্যু গুলাতে রণক্ষেত্র হচ্ছে। এর দায়ভার তো এই দেশের মানুষকে নিতে হচ্ছে। না, একটা কথা, ক্ষতিটা হচ্ছে এই দেশের মানুষ। গণতান্ত্রিক আন্দোলনের জন্য অগণতান্ত্রিক সরকারকে সরিয়ে দেওয়া হলো, তারপরে কি এই দৃশ্য আমরা এইটা কেন হচ্ছে না? এই বিসি প্যানেল কেন আগের মতো তৈরি হচ্ছে না? এটা তো ছিল, আমাদের ঐতিহ্য ছিল, কখনো এটা নষ্ট হয় না। মনিরুজ্জামান মিয়া পর্যন্ত মানে প্যানেল থেকে আসছে, এরপরে দেখা গেছে গভর্নমেন্ট মানে অমুককে দিচ্ছে, তমুককে দিচ্ছে, এই করা শুরু হয়েছে, প্যানেল নষ্ট করা হয়েছে, এবং গভর্নমেন্টের সিলেকশন চলে আসছে, আওয়ামী লীগ বিসি, বিএনপি বিসি হয়ে গেছে। এইগুলা থেকে আমাদের সরে আসা দরকার। আমাদের বর্তমান নেতৃত্বের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, আপনি এখন একজন ইয়াং নেতা, এবং এগুলো পারবেন চেষ্টা করলে, আপনি দয়া করে এগুলাতে হস্তক্ষেপ করেন, আগের সিস্টেমে আমাদের চলে যান। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠানের মতো চলুক। এখানে ছাত্র রাজনীতি দিয়ে আপনার কিচ্ছু হবে না। ছাত্র রাজনীতি দিয়ে দেখেন, যেমন ছাত্র শিবির সবগুলা ইউনিভার্সিটিতে জয়লাভ করেও কিন্তু ভোট পায় নাই, জনগণের ভোট পায় নাই। ছাত্র রাজনীতি দিয়ে কিচ্ছু হয় না, এইটা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, ফ্যাক্টর হচ্ছে আপনি যতটুকু কাজ করেন জনগণ তার রিফ্লেকশন দিবে। সেজন্য
এই জিনিসগুলা থেকে সরে আসেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত হতে দেন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল মানের হোক, সেটাই হোক, প্রাচ্যের অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড হোক, এটাই আমার কাছে কাম্য। অনেক অনেক ধন্যবাদ। আমরা জাতীয় পত্রিকা শেষ করে নিচ্ছি, সময়ের অভাবে আমাকে দ্রুত এগিয়ে যেতে হচ্ছে। পরে হাতে নিচ্ছি দৈনিক উত্তর পূর্ব, সিলেটের স্থানীয় দৈনিক। বিবিসি বাংলার প্রতিবেদন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে যা আছে, একটি প্রতিবেদন। সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদ উল আজহার তারিখ ঘোষণা। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে 1447 হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ফলে সে দেশে 27 মে ঈদ উল আজহা, কিন্তু আমাদের দেশে একদিন পরে হবে। আর সিলেটে টেস্টে চালকের আসনে বাংলাদেশ, দেখা যাক আজকের খেলায় কি আসে, কে জিতে কে হারে। 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত। বাংলাদেশ থেকে 6,000 গাড়ি চালক নেবে দুবাই, একটি ভালো সংবাদ, সুসংবাদই বলতে হয় এটা আমাদের জন্য। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভা, পরিবহন শ্রমিক কর্মবিরতি 6 জুন পর্যন্ত স্থগিত। নতুন উপাচার্য নিয়ে আমরা আলোচনা করেছি, ডুয়েটে সংঘর্ষ। সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, যেটা একটু আগে আপনি বিশ্লেষণ করেছেন জাতীয় পত্রিকায়। সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু। বাংলাদেশ থেকে 6টা পড়া হয়েছে। শেষ পৃষ্ঠায় উত্তর পূর্বে যাচ্ছি। শেষ পৃষ্ঠায় উত্তর পূর্বের জালালাবাদ অ্যাসোসিয়েশন রিয়াদ শাখার পরিচিতি সভা, একটা শক্তিশালী একটি কিন্তু অরাজনৈতিক সংগঠন, এটা দেশে বিদেশে সম্প্রসারিত আছে। 116 বছরে সাইট বন্ধে বিআরটিসিতে তালিকা দিল জোয়ার সাইড, সিআইডি, জোয়ার সাইড 116 জোয়ার সাইড, সরি বলেছে, এখনো চোখের প্রভাবটা কাজ করছে। বুঝতে পারছি। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে। সিলেট উইমেন চেম্বারে পাকিস্তানের হাই কমিশনার। লন্ডনে নিহত শাকিরের পরিবারকে কানাইঘাট অ্যাসোসিয়েশনের 20 লাখ টাকা সহায়তা প্রদান। কামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন। আলোচনা সভায় প্রফেসর এম এ আহবাব উক্ত রক্তচাপ থেকে বাঁচতে জীবনযাত্রার মান ও খাদ্যাভ্যাস পরিবর্তন আনতে হবে। সিলেটের বিশিষ্ট একজন ডাক্তার। কোম্পানিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস, জুলাই সনদ বাস্তবায়নে জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ। শাহজিবাজার রেল স্টেশন আধুনিকায়নের দাবিতে মানববন্ধন। ফুটপাতে ব্যবসার সুযোগ দাবিতে হকারদের বিক্ষোভ। বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্যু। এই ঘটনাগুলো প্রায়ই আমরা প্রায়শই দেখি পত্রিকায়, এই দুঃখজনক মর্মান্তিক মৃত্যু। একদম শুরু করতে পারেন বিবিসির প্রতিবেদন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তি। বিষয়টা হচ্ছে আপনার আমি ওই যে থেকে আনি সংসপ্তকে হুরমতির ইয়ের জন্য, ওই যে কুকর্মের জন্য তাকে ছেকা দেওয়া হলো, মানে কপালে। তখন একজন প্রশ্ন করলো, আপনার যে করলো এই আকাম তার কি হবে? তখন খলিল ছিলেন এই পার্টে, উনি বললেন মিয়ার বেকার পার্টে, খলিল বললেন যে হ্যাঁ হবে না কেন, তবে এখন তো বেলা গড়িয়ে জোরের সময় হয়ে গেছে, আমাদের নামাজ পড়তে হবে, না খাওয়া দাওয়া করতে হবে বলে অ্যাভয়েড করলেন। এখন সারা দুনিয়া একই সিস্টেম, বড় ভাই যে আছে সে তার মতো দেশকে চালায়। এইটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, কি চুক্তিতে কি আছে না আছে এটা যদি আপনি হিসাব করে এগোতে চান, তাহলে আপনাকে ইব্রাহিম টাউনের মতো হতে হবে। হ্যাঁ, একজন ভালো লিডার হতে হবে, হিটলারের মতো একজন ভালো লিডার হতে হবে। হ্যাঁ, যে বাদশাহী চুক্তিকে ছুড়ে ফেলে দিয়েছিল। হ্যাঁ, এইটা হতে হবে। কিন্তু এইটা না হয়ে আপনি লিডারশিপ ডেভেলপ না করে, একটা সারা দুনিয়া তো বিভিন্ন ভাবে বিভক্ত, একটা দেশের সাথে আপনাকে থাকতে হবে। এখন আপনি বেছে নিতে পারেন চীনের সাথে থাকবেন না যুক্তরাষ্ট্রের সাথে থাকবেন, রাশিয়ার সাথে থাকবেন। হ্যাঁ, না যে থাকবেন কিনা এটা আপনাদের সিদ্ধান্ত। হ্যাঁ, আর যদি মনে করেন যে আমরা আমাদের সিদ্ধান্ত নিতে সক্ষম, তাহলে সেরকম ইব্রাহিম টাউনের মতো বা ওই হিটলারের মতো বা এরকম সাদ্দাম হোসেনের মতো এরকম নেতা বা গাদ্দাফির মতো এরকম নেতা যদি আপনি লিডারশিপ ডেভেলপ করতে পারেন, আপনার এগুলো হবে। আর এমনিতে এগুলো কথাবার্তা বলে আপনি এরকম চুক্তি অনেক হয়েছে, 25 বছরের চুক্তি আছে, হ্যাঁ যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি আছে, এগুলো আছে, অনেক কিছু আছে। এই চুক্তি করা হবে, নেতৃত্ব যখন দুর্বল থাকে আবার সবল নেতৃত্ব আসতে ছুলে ফেলে দেবে, এটা কোনো ব্যাপার না। সুন্দর। শেষ পৃষ্ঠায় খবর বিশ্লেষণের জন্য আমি পড়ার সময় এই যে আমাদের ডাক্তার সাহেবের বক্তব্য, উচ্চ রক্তচাপ বাঁচাতে জীবনযাত্রার মান ও খাদ্যাভ্যাসের
অভ্যাসের পরিবর্তন আনার জন্য? হ্যাঁ, খুব পরিবর্তন এটা তো আসছে, আমাদের কিন্তু সচেতন শ্রেণী এগুলা করছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি এখানে একটু ডাক্তার সাহেবের ভূমিকা নিয়ে কথা বলবো। জি। আমি একটা রুগী নিয়ে বামরুদ্রাত হসপিটালে গেলাম, ওই ঠাকুরগাঁও একজন রুগী, সে আমাকে বললো, থাইল্যান্ড আসার পরে বললো যে আমাকে একটু দেখাই দেন, আমার একটু সমস্যা আছে। তো ডাক্তার নিজে এন্ডোস্কোপি করলেন, এন্ডোস্কোপি করে বসলেন, বসে কথা বলা শুরু করলেন, এবং কথা বললেন 1 ঘন্টা শুধু ফুডের হ্যাবিট নিয়ে, তরমুজ খাওয়া যাবে কিনা, পেঁপে খাওয়া যাবে কিনা, একটা একটা করে ধরে 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 কথা বললেন। বললেন না যে শেষ, চলে যাও, এগুলো বললেন না। এখন আমাদের ডাক্তার সাহেবদের কনসালটেন্সিটা কিরকম, এই টাইপের না প্রেসক্রিপশন লেখা? হ্যাঁ, আর আপনি ক্যালকুলেশন করে দেখেন কতজন ডাক্তার সাহেব মানুষের ফুড হ্যাবিট চেঞ্জ করার জন্য বলেন। হ্যাঁ, এক জাহাঙ্গীর কবির আছেন, উনি বলেন। আর কোন ডাক্তার আছে কি এরকম ফুড হ্যাবিট চেঞ্জের কথা বলেন? ফুড হ্যাবিট চেঞ্জের কথা বলে না, শুধুমাত্র ঔষধ দিয়ে দেয়। হ্যাঁ, ভিটামিন খাওয়ার জন্য বলে না, ভিটামিন ট্যাবলেট দিয়ে দেয়। তো এইরকম হলে আপনার এই চেঞ্জটা কেমনে হবে? এই চেঞ্জটা হবে সচেতন একটা শ্রেণী নিজেরা পড়াশোনা করে যতটুকু পারে ডেভেলপ করবে। এটা জানবে কোত্থেকে? আহ্বাব সাহেবের এই আহ্বানটাকে আহ্বানটা সঠিক, কিন্তু আহ্বানের পিছনে ডাক্তারদের কাজ করতে হবে। ডাক্তারদের এই যে পয়সা কামানোর ধারা থেকে সরে এসে রুগীদের বাঁচানোর চিন্তা করতে হবে, রুগীদের সাথে কথা বলতে হবে। আসলে খাদ্যাভ্যাসে কিন্তু অনেক পরিবর্তন। খাদ্যাভ্যাসে রোগ কেমনে হবে ভাই? খাদ্যাভ্যাস নিয়ে যদি ডাক্তাররা না বলেন তাহলে কেমনে হবে? ডাক্তাররা তো কথাই বলেন না, প্রেসক্রিপশন লিখে চলা। আমরা যে জিনিসটা হাইলাইট করবো সেটা হচ্ছে ডাক্তারদের কনসালটেন্সি ভূমিকা আসতে হবে। তাই মানুষকে বাঁচানোর চিন্তা করতে হবে। টাকা কামাই অনেক করছেন, অনেকগুলো বাড়ি হয়ে গেছে, এখন আপাতত বন্ধ করেন, এগুলো আপনারা বন্ধ করে ভাই। আমরা আরো স্থানীয় পত্রিকা আমাদের হাতে আছে। প্রিয় দর্শক, সময়ের অভাবে প্রত্যেকটির বিশ্লেষণ করা সম্ভব হলো না। আমাদের যেহেতু আর একটি পত্রিকা সিলেট বাণী আমি হাতে নিচ্ছি। বাংলাদেশের সাথে পাকিস্তানের ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে, যেটা একটু আগে বলছিলেন কোন দেশের জন্য বেছে নিব আমরা। পাথর কুয়ারি চালুর সম্ভাবতা যাচাই, বিস্তাকান্দি কুয়ারি পরিদর্শনে বিভাগীয় কমিশনার। সৌদি আরবে ঈদুল আজহা 27 মে, যেটা অন্য পত্রিকা আমরা করেছি। হাম ও হামের উপসর্গে আরো 6 শিশুর মৃত্যু। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন সম্পাদক পরিষদের নেতারা। সবার সহযোগিতায় আদর্শ সিটি কর্পোরেশন করতে চাই সিসিক নেতার, সিসিক প্রশাসকের। ভদ্রলোক আসার পরে কিন্তু বিভিন্ন ভাবে চেষ্টা করছে সিলেটকে সুন্দর করার জন্য। সিলেট বিভাগে 19 মে পরিবহন শ্রমিক কর্মবিরতি 6 জুন পর্যন্ত স্থগিত। হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু, মর্মান্তিক মৃত্যু একই পরিবারের 2 জন। সিলেট বাণী শেষ পৃষ্ঠার খবর। নগরীতে হাতে থালা নিয়ে হকারদের বিক্ষোভ, ফুটপাতে ব্যবসার সুযোগ দাবি। আসলে এটা যেন থেমে নাই, একদিক দিয়ে হয় একদিক দিয়ে লুকোচুরির মতো চলে আর খেলাটা। ঈদুল আজহাকে ঘিরে গোয়াইনঘাটে জমে উঠেছে পশু কোরবানির হাটের একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। সিলেট জেলা মহানগর যুব দলের লিফলেট বিতরণ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ। অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন, বিএনপি নেতা। জকিগঞ্জের আমলশীতে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, বন্যা ঝুঁকিতে বিস্তীর্ণ জনপদ। সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর। কানাইঘাটে আহত সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আদালতে উল্টো অভিযোগ দিয়ে আমরা শেষ করছি আজকের জাতীয় পত্রিকাটি, স্থানীয় পত্রিকা সিলেটের বাণী। এখানে একটা কথা বলি, এটা চলে ওই যে পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত। ব্যবসা বাণিজ্য যার সাথেই হোক, এটা পাকিস্তানের সাথে হোক, ইন্ডিয়ার সাথে হোক, ভুটানের সাথে হোক, নেপালের সাথে হোক, ব্যবসা যদি পজিটিভ হয়, আমার দেশের পক্ষে হয়, তাহলে এটা আপত্তি গ্রহণ করতে আপত্তি নেই। এখন সিদ্ধান্ত নিতে হবে আমার কাউন্টার পার্ট যেটা, বাংলাদেশের কাউন্টার পার্ট যেটা, সেটা ওই সক্ষম ব্যবসা, যেটা ফেভারেবল ব্যবসা, বাংলাদেশের পক্ষে আসবে এমন ব্যবসা বেছে নিতে সক্ষম কিনা, না কমিশনকে অন্য কিছু করে থাকবে, এটা হচ্ছে বিষয়, এটা চিন্তার বিষয়। আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে হকারদের ইস্যুটা দেখেন। সারা দেশের এই যে 18 কোটি বা 20 কোটি মানুষ আছি আমরা, কারো কিন্তু দায়িত্ব সরকারের না। সরকার যে কার্ডবার্ডের কথা বলে, এই কার্ডবার্ড গুলা মানুষের জীবনযাত্রার জন্য মোটেই পর্যাপ্ত না। হ্যাঁ, এবং এইটা সম্ভব না সরকারের পক্ষে। মানুষ নিজের দায়িত্ব, নিজের পেটের দায়িত্ব নিজেকে নিতে হচ্ছে। এখন ফুটপাতে ব্যবসা করা, এইটা ব্যবসা করার মাধ্যমে হাজার হাজার ফ্যামিলি টিকে আছে। হ্যাঁ, আমি একজন প্রশাসক একজনের কথা উদ্ধৃত করতে চাই, যে উনি বলছেন আমি কারো পেটে লাথি দিতে পারবো না। হ্যাঁ, এই যে বিষয়টা,
এই বিষয়টা বরঞ্চ এটা ওয়েল ম্যানেজ করে ফুটপাতে ব্যবসার সুযোগ দেওয়া দরকার। ওয়েল ম্যানেজ করে দেওয়া দরকার, ফুটপাতের ব্যবসায়ীরা যাতে ছাতাবাজির শিকার না হয়, ফুটপাতের ব্যবসা যাতে লিগেল ওয়েতে হয়, সেই সিস্টেমটা করা দরকার। সিটি কর্পোরেশন টাকা নিয়ে যাক, অসুবিধা তো নাই। হ্যাঁ, কারণ এরা নিরাপত্তাহীনতা ভোগে। ফুটপাতের এই যে ফুটপাতের নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট এলাকায় এটা সিস্টেম করে দিলে তো সমস্যা নেই। এরপরে আপনার যেটা সে লাফি দিচ্ছে ফুটপাতের ব্যবসায়ীদের, অথচ এই ব্যবসায়ীরা সাপোর্ট দিচ্ছে, মানুষকে সার্ভিস দিচ্ছে। এই সার্ভিসটা চিন্তা করছেন না আপনি, বরঞ্চ তাকে লাথি দিচ্ছেন, এই শহর এখান থেকে। হ্যাঁ, পুলিশ এসে চাঁদা নিচ্ছে, অমুক চাঁদা নিচ্ছে, তমুক চাঁদা নিচ্ছে। এই সিস্টেম থেকে বের হয়ে আপনার মানুষকে কাজের সুযোগ করে দিতে হবে, রিক্সা চালানোর সুযোগ দিতে হবে, ফুটপাতের ব্যবসায় সুযোগ দিতে হবে, ব্যবসা বাণিজ্যের পরিবেশটা বান্ধব করতে হবে। তাহলে মানুষ নিজের ব্যাপারটা নিজে যেখানে বেশি হচ্ছে সেই জায়গাটা সিস্টেম করে দেন, তাকে কাজ করতে পারবে। অনেকগুলো গলি আছে যেখানে লোকজন যাওয়া আসা নেই, এই গলিতে দিতে পারে। সুন্দর বিশ্লেষণ করেছেন ফুটপাতের জন্য। ফুটপাতে হকারেরা থাকবে, কিভাবে থাকবে তার একটা পরিকল্পনা সিসি মেয়র যিনি প্রশাসক দায়িত্ব নেবেন, আশা করি তারারও পথ হবে এবং সিটি কর্পোরেশনও সুন্দর থাকবে বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, সময়ের অভাবে আমরা আর বিশ্লেষণে যেতে পারছি না। আগামীকাল আবারও দেখা হবে আপনাদের সাথে ঠিক একই সময়ে অন্য অতিথির সাথে। আমাদের মতামত, আমাদের যে বিশ্লেষণ বলুন, আপনাদের মতামত আমরা চাচ্ছি। যে কোনো সময় আমাদের ফেসবুকে আসতে পারেন, আমাদেরকে মতামত দিতে পারেন, এই আশা প্রত্যাশা রেখে আবারও গোয়াইনঘাটের সেই প্রতিষ্ঠানটি যিনি আমাদেরকে সম্প্রচারে সহযোগিতা করলেন, পিআইন এগ্রো ফার্ম এন্ড প্রোডাক্টস, তাদেরকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, অতিথিকে ধন্যবাদ। অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।